TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলবো সমসাময়িক রাজনীতির নানা আলোচিত বিষয় নিয়ে, বিশেষ করে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন চলছে আজ। ট্রাম্পের উপর যে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল সে বিষয়ে নানা আপডেট রয়েছে এবং একই সাথে এই গুপ্ত হত্যা চেষ্টার পরে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দলে টিকে থাকা অর্থাৎ আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি কতটা টিকে থাকবেন সেসব সম্ভাবনা নিয়ে কথা বলবো এবং একেবারে শেষ দিকে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশের চলমান কোটা সংকট নিয়ে। আমাদের সাথে আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ডক্টর মুস্তফা সরোয়ার এবং একই সাথে আছেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, ডক্টর মুস্তফা সরোয়ার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো এই সময়টাতে সবচেয়ে আলোচিত ঘটনা যেটি গত শনিবার হয়েছে পেনসিলভেনিয়াতে ট্রাম্পের একটি রাজনৈতিক সমাবেশে, তার উপর গুলি করা হয়েছে এবং একটা গুপ্ত হত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যেই কিন্তু আততায়ীর পরিচয়ও জানা গেছে, কিন্তু একটা কথা নতুন করে খুব বেশি আলোচনা আসছে, সেটি হলো যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের উপর এক ধরনের হামলা করার আশঙ্কা, যে খবরটি বাইডেন প্রশাসন থেকে বলা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে অর্থাৎ ট্রাম্পের শনিবারের ঘটনার সঙ্গে এটির কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে ইরানের কাসেম সোলেমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পের উপর হামলা হয়েছে কিনা, এই যে বিষয়টি জোরে সোরে আলোচনা চলছে, ইরানকে সেখানে টেনে নিয়ে আসা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়? আপনার কাছে এই ঘটনার সংশ্লিষ্টতা, যোগসূত্র কতটা খুঁজে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? প্রথমে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করব যে এই হত্যার যে প্রচেষ্টা হয়েছে এটা যুক্তরাষ্ট্রে পলিটিক্যাল নর্মের ভিতরে নেই। বেশ কয়েক দশক আগে জন এফ ক্যানেডিকে মেরেছিল এবং প্রেসিডেন্টকে। আবার এদিকে আমরা দেখেছি যে মার্টিন লুথার কিংকে মেরেছে। আবার ক্যানেডির যে ভাই যে অ্যাটর্নি জেনারেল ছিলেন রবার্ট কেনেডি, উনি ক্যান্ডিডেট, উনিও মারা গেছেন। কিন্তু এটা যে এত বছর পরে আবার যেটা হলো, আমি এটা কঠোর ভাষায় কন্ডেম করছি। এটা যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল নর্মে এটা শোভা পায় না, এটা থাকা উচিত নয়। যাই এখন ব্যাপারটা যে এটা যে হলো তাতে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই ব্যাপারে এই পর্যন্ত যত আপনি যেটা বললেন যে যত ইনফরমেশন আমাদের কাছে আছে তাতে কিন্তু কোন রকমের সম্পর্ক পাওয়া যায়নি। কিন্তু সেটাই শেষ কথা নয়, কারণ যখন যুক্তরাষ্ট্রে কোনো ঘটনা নিয়ে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এর গবেষণা করা হয়, সার্চ করা হয়, অনুসন্ধান করা হয়, তখন এটা বেশ ডিপ লেভেলে চলে যায়। সেটা রিপোর্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে এখানে ইরানের কোনো কোনো যোগাযোগ আছে। আমার মনে হয়, তবে আমি একটা নাইভ কমেন্ট করব, যেটা দেখা গেল যে এই ছেলেটি যে মেরেছে, 20 বছর বয়স্ক ছেলে যে মারার চেষ্টা করেছে, সে হলো রেজিস্টার্ড রিপাবলিকান। এটা হলো এক। সে মৃত্যুর কিছু এই কাহিনীর আগে, সে মাস কয়েক আগে সে একটা প্রোগ্রেসিভ গ্রুপকে $15 দান করেছে। কেন করেছে তার কোনো জানা নেই। আরো একটা ব্যাপার, তার বাসায় এবং গাড়ির মধ্যে কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে এবং কিছু বোমা বানাবারও কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে। তাতে মনে হচ্ছে যে এটা একদম সহজ সরল যে সে বন্দুক কিনে এনে গুলি করেছে তা নয়। সে হয়তো বোমা বিস্ফোরণের চেষ্টা প্ল্যান ছিল। কাজে আমাদের চোখ কান সজাগ রেখে অপেক্ষা করতে হবে। এবং তার ব্যাপক প্রস্তুতির খবরও পাওয়া গেছে। সে এর আগে শুটিং রেঞ্জে গিয়ে প্র্যাকটিস করেছে, তারপর সে অস্ত্র কিনেছে, বুলেট কিনেছে এবং সেখানে গিয়ে আপনার কাছে সম্পর্ক যে প্রশ্নটি জানতে চাওয়া সেটি হলো, সিক্রেট সার্ভিসের এত বড় বড় আয়োজন, এর মধ্যেই যেখানে খবর আছে ইরান এই ধরনের একটা চেষ্টা করতে পারে বলে তাদের কাছে খবর আছে যে ট্রাম্পের উপর হামলা হতে পারে, তারপরও কিভাবে এত কাছ থেকে বাসার ছাদের উপর উঠে গিয়ে এই হামলাটা হলো বলে আপনার কাছে মনে হয়? এখানে কি যারা দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল তাদের দায়িত্বে কোনো অবহেলা আপনার চোখে পড়ে?
আমার মনে হয় তাদের দায়িত্বে আমি বলবো কিছুটা, কারণ সাধারণত আমার খেয়াল আছে এক সময় এক প্রেসিডেন্ট আসছিলেন বাংলাদেশে, তো সেখানে আমার কে মানে যে মিলিটারি অফিসার আসছিলেন, ওরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু আমি দেখলাম যে ওরা তখন রেকি করছে যে ওই হিলটন হোটেল থেকে, যেখানে প্রেসিডেন্টের সুইট, তার থেকে যে মানে গুলি করার রেঞ্জে যে জায়গাগুলো সব তারা রেখে করছে, এটা আমি নিজেই দেখেছি। কাজে এখানে যেন মনে হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ সমাবেশ যেখানে একজন ক্যান্ডিডেট, এবং সে তখনও মানে অফিসিয়াল ক্যান্ডিডেট নয়, কিন্তু ডিফ্যাক্টো ক্যান্ডিডেট, সেখানে যে যে রেঞ্জের ভেতরে ছাদের উপর থেকে 410 ফুট বলা হচ্ছে, মাত্র এরা 410 ফুট দূর থেকে গুলি করেছেন। হ্যাঁ, এরা র্যাকি করলো না এবং এটাকে ফলো আপ করলো না, এটা আমার কাছে মানে আমি বিস্মিত হয়েছি। এটা ভালো কাজ হয়। জি, আমি একটু মাহফুজ আপনার কাছে জানতে চাইবো, ইরানের প্রসঙ্গটা তো টানবেনই, পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই বলছে আগামী দিনগুলোতে, অর্থাৎ নভেম্বরের আগ পর্যন্ত এই নির্বাচনী যে জনসভাগুলো আছে সেখানে আরো হামলা হতে পারে বলে তাদের কাছে খবর আছে, কিংবা তাদের কাছে আশঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয় এই ইরান এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই এর এই আশঙ্কা নিয়ে আপনার কাছে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ টিভিএন এবং যারা দেখছেন দেখবেন এবং পরে করে দেখবেন। বিষয়টা আসলে আতঙ্কের ব্যাপার, আমরা সবাই এই ব্যাপারে গভীরভাবে মর্মাহত। এই দেশের একজন ক্যান্ডিডেট প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট এবং এক্সিস্টিং প্রেসিডেন্ট, ইভেন টু দ্যাট ম্যাটার কোনো পাবলিকও এইভাবে গুপ্তচর বৃত্তির মাধ্যমে হত্যা হওয়া উচিত না। এটা অবশ্যই একান্ত আমেরিকান স্ট্যান্ডার্ডে এটা আমরা এক্সপেক্ট করি। সেই জন্যই আমরা আমাদের দেশ ছেড়ে বিভিন্ন কারণে এখানে ইমিগ্রেন্ট হয়ে আমরা যে স্বস্তির নিঃশ্বাস ফেলবার কথা, সেটা বর্তমানে আমাদের জন্য ব্যাহত অবস্থায় আছে। বিষয়টা কিন্তু ট্রাম্পের র্যালি থেকে শুরু হয় নাই। আপনারা হয়তো লক্ষ্য করেছেন ট্রাম্পের যেসব রেটরিক, ট্রাম্প যেভাবে কথা বলে, বিগিনিং হি জানুয়ারি 6 এবং তার বক্তৃতা, গত ইলেকশনেও তার বক্তৃতায় স্টেডিয়ামে স্টেডিয়ামে দুই একটা ডেমোক্রেট সাপোর্ট কিংবা মুসলিম সাপোর্ট যদি কেউ থেকে থাকে, ট্রাম্প ওখান থেকে স্টেজ থেকে বলেছে যে টেক কেয়ার অফ হিম, ইফ দেয়ার ইজ এ legal case, I am going to support you, I am going to pray for you, I am going to pay for your court case. So this is how he instigated. He is this time তার প্রত্যেকটি বক্তৃতায় সে বলছে জানুয়ারি 6 যারা ক্যাপিটাল বিল্ডিং কে এভাবে অ্যাটাক করলো, সব ভাঙচুর করলো, পুলিশ মারা গেল, জনগণ মারা গেল, ন্যান্সি পেলোসি, হ্যাং পেন্স বলে তারা তাদের রুমে রুমে হ্যাস্ত ন্যস্ত হয়ে তাদের খুঁজলো। ভাগ্য ভালো হয়তো ক্যাপিটাল হিলের নিচের দিকে ওই ধরনের ব্যবস্থা ছিল বলেই সিকিউরিটি ফোর্স তাদেরকে বাঁচাইতে পারছে। এমনও তো হইতে পারতো সেদিন ন্যান্সি পেলোসি এবং এরা পেন্স, ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার কুড হ্যাভ বিন কিলড। না, হু স্টার্টেড ইট? সো ডেফিনেটলি ট্রাম্প। তো আমাদের দেশে একটা কথা আছে, এটা আমরা সবসময় শুনে থাকি, এই খুদ কার জন্য, যে খুদে তার জন্য। তো সুতরাং আসলে সেই সময়টাই আসছে। ভাই বললেন, আমাদের প্রফেসর সাহেব বললেন এইমাত্র, the young man is a Republican. Someone as young as 20 years old is a Republican means he is by born thinking about the conservative ideas. Whether he paid $15 to somebody, I don't care for that. That is an incident, or his friend might be there, so he thought that let my friend be happy. Apart from this, আবার যেটা বলছেন যে এফবিআই এর সারাউন্ডিংসে, আমি অনেককে বলতে শুনছি ট্রাম্পে নাকি মিটিং এর আগে বলছিল যে আমাকে এফবিআই বাড়াইয়া দাও, হোয়াইট হাউস নাকি ডিনাই করছে। দিস ইজ অলরেডি একটা মিথ্যা আনসার আর কি। আপনারা লক্ষ্য করেছেন সেদিন যেদিন গুলি হইলো, সেখানে কমপক্ষে 100 FBI লোক, as a ex-president he gets
FBI police every 8 hours. So in 24 hours, he get 24 of them. And so এবং তাদেরকে শেষ পর্যন্ত ট্রাম্পের পরিবার তার ক্যাম্পেইনের পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে যে সিক্রেট সার্ভিস এজেন্টদের কারণেই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে তারা বলছেন। আমরা যদি বুঝতে ভুল না করি, নিঃসন্দেহে আপনিও ওই ধরনের কর্মকাণ্ডের নিন্দাই জানাচ্ছেন, কিন্তু যে বিষয়টি আসে সেটি হলো যে রাজনৈতিক যে বিদ্বেষ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাইডেন, ট্রাম্প তাদের বক্তৃতায়, তাদের দলের অনুগতদের অন্যদের বক্তৃতায় যে একটা বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, আপনি কি মনে করেন যে ট্রাম্পের উপর হামলার পেছনে এই বিদ্বেষটাও, অর্থাৎ পাল্টাপাল্টি যে বিদ্বেষের ছড়াছড়ি চলছে, সেটাও কোনোটা কাজে লেগেছে? না, আমি তো একেবারে জেনুইনলি বলতেছি, 2016-এ সে যখন হিলারি এগেনস্টে দাঁড়ালো এবং সে ইলেক্টেড হইলো, যদিও কেউ মনে করেন সে হয়েছে ভালো কথা, 4 বছর সে দেশ চালাইছে। এই 4টি বছরে ইভেন সে জনগণের মধ্যেও প্রচুর বিভেদের সৃষ্টি করছে। মুসলমানকে একদিকে, কালোদেরকে আরেকদিকে, স্প্যানিশদেরকে আরেকদিকে, নাইজেরিয়ানদেরকে আরেকদিকে, হেইশিয়ানদেরকে আরেকদিকে। দ্যাট ইজ হোয়াট হি হ্যাজ ডান। ইভেন ভার্জিনিয়াতে যে স্টুডেন্ট ইউনিভার্সিটি যে হত্যাযজ্ঞ হইলো, সেখানে সে বলতেছে দুই পক্ষেই গুড পিপল ইজ দেয়ার। এখন আপনি যদি এইভাবে কথা বলেন, তাহলে ইউ আর এনকারেজিং দোজ হু ডিড। নাও every speech he now gives, he said he's going to release and make free all those January 6 elements, those who have done all this damage, and according to American আইনের উপর ভিত্তি করে এদেরকে জেল জরিমানা করা হচ্ছে, সে সবাইকে মাফ করে দেবে। এ থেকেও বোঝা যায় সে he's encouraging others to do the same. Don't worry, I am there, I am going to let you go free, because when you do crime for me, it is not a crime. He himself said that. If I shoot someone in Manhattan, at the middle of Manhattan on 5th Avenue. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Nothing will happen to me. These are the rhetorics he has done more. Now, what Democrat has done this election cycle, they keep saying that America is in danger, America will lose the democracy, and it is. It is today 6-3 Supreme Court decided that president can do any crime. Exactly, this is their decision, because 6-3, that is what they can do. Now, if he gets elected, it will be 8-1. America must think what they do, where they vote. It is, if Democrat regain, they will be 5-4. At least future will have something to talk on. Otherwise, everybody has to take their shelter. This is what this election is all about. আমি একটু ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে একই সাথে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন চলছে, আজকে দ্বিতীয় দিন, এবং প্রথম দিনে তিনি চমক দেখিয়েছেন জেডি ভিন্সকে তার রানিং মেট ঘোষণা করে। এখন আতঙ্কের যে বিষয়টি, অর্থাৎ আজকে দ্বিতীয় দিনেও যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেন্টদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। জেডি ভিন্স সেখানে এক কাঠি, অর্থাৎ ট্রাম্পের চেয়ে এক কাঠি বাড়া। তিনি ফক্স নিউজকে যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আনডকুমেন্টেডদেরকে অবশ্যই ডিপোর্ট করা হবে। এবং বিবিসি আজকে একটি প্রতিবেদন করেছে, তারা বলছে যে এই জেডি ভিন্সের কারণে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ ট্রাম্প একদিকে যেমন ইউক্রেনের নেটো ইস্যুতে তিনি পিচটান দিয়ে আছেন, অন্যদিকে জেডি ভেন্স হলো সেই মানুষগুলোরই একজন যারা ইউক্রেনকে $60 বিলিয়ন যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সেটাকে পিছিয়ে দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছেন তাদেরই একজন। তাই একদিকে ঘরের মধ্যে একটা আতঙ্ক আছে অভিবাসীদেরকে নিয়ে, অন্যদিকে বাইরে যে বন্ধুরা আছে, রাজনৈতিক মিত্ররা আছে, ইউরোপিয়ান মিত্ররা আছে, তারাও আতঙ্কে আছে। আপনার কাছে কি মনে হয়? জেডি ভ্যান্স ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানে এই ভদ্রলোক কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে গালাগালি করেছে, হিটলার বলতেন তিনি রীতিমতো, হিটলারের সঙ্গে কম্পেয়ার করেছে, তাকে নেভার ট্রাম্প বলছে, মিথ্যাবাদী বলেছে, জঘন্য বলেছে, চরিত্রহীন বলেছে, সবই বলেছে। সেই লোককে সে কিভাবে
এই নমিনেশনটা সেটা 2016 সালের কথা, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। নেই, কিন্তু তবুও আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ভিন্ডিকটিভ। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে তা ঘটেনি। আরো তো অনেক ক্যান্ডিডেট ছিল, কিন্তু কেন জেডি ভ্যান্সকে দিল? তার কারণ হলো পিটার টিয়ার নামে এক ভদ্রলোক আছে, মেগা বিলিয়নিয়ার। এই লোকটা একে একদম মানে মোটামুটি সে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ছিল ক্যালিফোর্নিয়াতে, সেখান থেকে তুলে এনে অনেক মিলিয়ন, আমার মনে প্রথমে দিয়েছিল 50 মিলিয়ন অ্যাজ আই রিমেম্বার, তারপর এটা বাড়িয়ে করেছে প্রায় 100 মিলিয়নের কাছাকাছি। এই লোকটা তাকে সাপোর্ট করে, তাকে মানে ওহাইওর সেনেটর করলো। তার জন্য আমার মনে হয় এই নমিনেশনটা ডোনাল্ড ট্রাম্প পিটার টিএলকে কেয়ার করে, ইজ ভেরি পাওয়ারফুল। সে ডোনাল্ড ট্রাম্পকে হেভিলি ফাইন্যান্স করে, তার কথাই একে ভাইস প্রেসিডেন্ট করছে না। মজার জিনিস, যে লোকটা অ্যান্টি ইমিগ্র্যান্ট এবং অন্য বর্ণের লোকদেরকে সে পছন্দ করে না, মানে তার স্ত্রী হলো ভারতীয়, উষা ভ্যান্স। হ্যাঁ, ভারতীয়। এবং মানে হচ্ছে কি, পৃথিবী একটা আজব জায়গা, যে রাজনীতিতে কোনো মানে যে ন্যায় সত্য এগুলো যেন মনে হচ্ছে মেকিয়াভেলি। আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, আমার হচ্ছে মেকিয়াভেলির একটা মানে আরো ট্রান্সফর্মড একটা ভার্সন, আরো মারাত্মক। প্রিন্স নামে যে বই লিখেছিলেন, তার চেয়ে আরো খারাপ, আরো ডেঞ্জারাস কাইন্ড অফ বই এদের সবার হাতে আছে। কাজে এদের কাছে কোনো নীতি, কোনো কিছু নেই। এবং এবং বিশেষ করে জেডি ভ্যান্স, চিন্তা করে দেখুন, সে প্রথম কিন্তু যে মেয়েদের যে দেয়ার রাইট অন দেয়ার ওন বডি, এই যে অ্যাবর্শন রাইট, এটার বিরুদ্ধে সে যে দারুণ এমন সমস্ত বক্তব্য দিয়েছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটেড একটা লোকের এই ধরনের কথা বলে, এটা তো একদম মানে খুবই জঘন্য। কিন্তু পরে আবার সে পরিবর্তন করেছে যখন এর পরের নির্বাচন। কাজে এই সমস্ত লোকে মানে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প, যেটা আমি আমার বন্ধু যে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, মানে নেতা এবং বেশ ঊর্ধ্বতন পর্যায়ে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমে, আমি তার সঙ্গে একমত যে এদের যে রেটরিক, এই ডোনাল্ড ট্রাম্পের রেটরিক ছিল ভায়োলেন্ট। কারণ সে বারবার ওয়ার্নিং দেয় যে সে যদি ইলেক্টেড না হয় তার একটা যুদ্ধ লাগিয়ে দেবে। তাহলে মানে সে একদম ডিরেক্টলি বলে, আবার ইলেক্টেড হলেও কি যুদ্ধ লাগাবে সেটাও কিন্তু হুমকি দিয়ে রাখেন, যে এত মিলিয়ন মানুষকে পাঠিয়ে দেব, ক্যাপিটাল হিলের ঘটনা সবাইকে ক্ষমা করে দেব, নানা ধরনের কথা তিনি হলে কি করবেন, না হলে কি করবেন সবই বলে দিচ্ছেন। না, তার চেয়েও সে কিন্তু ধমক দিচ্ছে যে সে যদি প্রেসিডেন্ট না হতে পারে তাহলে খবর আছে, মানে আমরা যেটা বাংলায় বলি বরিশালে খবর আছে মানে মারামারি করবে সে, হ্যাঁ, একটা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেবে ইত্যাদি। তো এই সমস্ত ভায়োলেন্স যেটা রেটরিক বেশি ভালো নয়। আজকে আমরা চাই না যে ওই ধরনের কোনো ঘাতক তাকে গুলি করবে, এটা আমরা কঠোর ভাষায় কন্ডেম করব, সেটা আমেরিকান নর্মস এন্ড ভ্যালু না। কিন্তু সেই তো এগুলো রুস্কারি দিচ্ছে, হি ইজ দি ম্যান। এই ব্যাপারে আমার শ্রমিক নেতা ভাইয়ের সঙ্গে আমি একমত। কিন্তু আপনি যে দুটো পয়েন্টে বলেছেন যে ইউক্রেনে ইউরোপিয়ানরা তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে পুটিনের সম্পর্ক সেটা কিন্তু আমরা এখনো পুরোপুরি জানি না। হ্যাঁ, মানে যে কি ভিতরে যে কি ঘটনা আছে সেটা আমরা এখনো জানি না। অনেক সময় মনে হয়, আই মাইট বি কমপ্লিটলি রং, কিন্তু আমার অনেক সময় তার কথাবার্তায় মনে হয় যে হি কুড বি অ্যান অ্যাসেট, রাশিয়ান অ্যাসেট। তাই যদি হয় তাহলে যে যুক্তরাষ্ট্রের অনিবার্য পতন ঠেকাবার আর কোনো পথ থাকবে না। মানে ভিতর থেকেই যুক্তরাষ্ট্রের উইল বি কোলাপসড। এবং সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার প্রশ্নের পথ ধরেই আমি বলতে চাই যে জেডি ভ্যান্সের এডিশন টু দিস উড বি প্রেসিডেন্সি, যদি সে জিতে যায়, সেটা মানে যুক্তরাষ্ট্রের ইন্টেরিয়ারের জন্য আর যুক্তরাষ্ট্রের যারা বন্ধু আছে সবার জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থাৎ ট্রাম্প তার একেবারে রাইট চয়েস, তার রানিং মেট হিসেবে তার মতো একজন রাইট চয়েস করে নিয়েছেন, এটা হয়তো আমরা আলোচনা থেকে সমাপ্তি টানতে পারি। আমরা একটু ভিন্ন একটা প্রসঙ্গে যাব, সেটা হলো আজকে একটা অডিও লিকড হয়েছে। যে অডিওটা হলো রবার্ট এফ কেনেডি জুনিয়রকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ছেলে
ভুলবশত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন, পরবর্তীতে সেটি আবার তিনি তুলে নিয়েছিলেন, কিন্তু এর মধ্যে সেটি ভাইরাল হয়ে গেছে। আমরা একটু অডিওটা শুনবো, তারপর আলোচনা করব। আমরা একটু অডিওটা শুনতে চাই। And it's the doctors you fight. Remember I said I want to do small doses. জি, মাহফুজ উদ্দিন, আপনিও নিশ্চয়ই এটি শুনছিলেন। এটি বলা হচ্ছিল যে ভুলে এটি পাবলিশড হয়েছে, পরবর্তীতে এটি আবার তুলে নেওয়া হয়েছে। আপনার কাছে দেখে কি মনে হচ্ছিল না যে রবার্ট এফ কেনেডি জুনিয়র তিনি আসলে লাউড স্পিকার দিয়ে এটি শুনছিলেন, রেকর্ড করার ব্যবস্থা করছিলেন, এবং তিনি যেহেতু আগামী নির্বাচনে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হচ্ছেন, আমরা একটি অংশ, খণ্ডিত একটি অংশ এখানে শুনেছি। পুরো ভিডিওটি আসলে সোশ্যাল মিডিয়া আপলোড করা সম্ভব হয়নি, নিশ্চয়ই আরো অনেক আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই আলোচনার মধ্যে কি এই আলোচনাও হতে পারে যে আগামী নির্বাচনে উইথড্র করতে কিংবা ট্রাম্পকে এন্ডোর্স করার জন্য অনুরোধ, এইসব বিষয়গুলো ছিল? আসলে তো আমাদের জনগণ, আমেরিকার জনগণের কথা বলতেছি, ইভেন আমরা যারা ইমিগ্রেন্ট, দে থিঙ্ক দ্যাট উই আর বাঞ্চ অফ ইডিয়েট। হোয়াট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমরাও পরে রাজনীতি বুঝি। এখন আমেরিকাতে রাজনীতি করার মতো আমাদের সেই মর্যাদা হয়েছে কিনা, আমরা ওই পর্যায়ে আসছে কিনা, সেটা ইউ টু বি সিন। বাট মাশাআল্লাহ আমাদের 4 জন বাংলাদেশি অলরেডি আমেরিকাতে স্টেট সিনেটর। আমরা ইনশাল্লাহ আগামী 10 বছরে 40 জন হবে। একসময় আমরা সিনেটর হব, একদিন আমরা কংগ্রেস হব। বাট আইডিয়া রিমেন সেম, যে আমাদের জন্য, তাদের জন্য এই দেশ যেমন, আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, থেকে আসছি, বাট টু দ্যাট ম্যাটার এনি ইমিগ্রেন্ট ইন দিস কান্ট্রি, উই হ্যাভ দ্য সেম অ্যাবিলিটি অ্যাজ দে হ্যাভ টুডে। সো প্রবলেম হচ্ছে দে ডোন্ট ওয়ান্ট টু রিকগনাইজ ইট। আপনি মনে করেন ট্রাম্প যখন গত ইলেকশন করলো, সে বাসে বসে দুনিয়ার যত ইত্রামি কথা আছে সব কথা সে বলছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো সেটাও ভাইরাল হয়ে গেল, লক্ষ লক্ষ লোক শুনলো, তারপরও সে 74 মিলিয়ন ভোট পাইল। দিস ইজ সামটাইম রিপাবলিকান, দি হোয়াইট পিপল, দিস আর মোস্ট ইলিটারেট পিপল, দে লিভ ইন দি রুরাল এরিয়া, দে ওনলি বিলিভ ওয়ান থিং, white supremacist. So that is what it is. Now, in the phone call, he is the one who started those vaccine when he was in power in 2020. So look at this. He started that whole year. He spent millions of dollars, though he wanted people to use, other things to get better. But he knew that his office is providing those vaccine. Today, he is criticizing those vaccine because he want to convince this guy to endorse him. That is I think, Trump politics, if I understand something, that is his politics. So he wants to bring আপনার মতামতটা আমরা জানতে চাই এই প্রসঙ্গে। কারণ হলো যে একেবারে গুলি খাওয়ার পরদিনই তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়রকে ফোন দিয়েছেন, এবং সেটা ন্যাশনাল কনভেনশনের 2 দিন আগে। এটা ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে নিশ্চয়ই তিনি শুধুমাত্র ফোন দেননি। exactly. হ্যাঁ, That আমার part he did not do. এটা শুধু ভ্যাকসিনের ব্যাপার না, এটা আরো 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 গভীর ব্যাপার। আর ভ্যাকসিনের ব্যাপারে আমি একটা ছোট কমেন্ট করবো। আপনাদের খেয়াল আছে যখন সে অসুস্থ হয়ে পড়েছিল, ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট পারসন টু গেট দ্য ভ্যাকসিন। কিন্তু সে ভ্যাকসিন দিয়ে এসে সে ভ্যাকসিনের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়ে দিল। মানে হি টুক দ্য ভ্যাকসিন, কিন্তু সে এসে ভ্যাকসিনের বিরুদ্ধে বলল। তার অর্থ যে ডোনাল্ড ট্রাম্পের মরালিটি সম্পর্কে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ সে নিজেকে সেভ করে সে এসে বলল ভ্যাকসিন খারাপ। তার মানে তার যারা সমর্থক আমাদের এই সাদার্ন অঞ্চলে, এই দক্ষিণ অঞ্চলে, যে মানে হার্ডকোর রেড স্টেট যেগুলো, যেখানে রিপাবলিকান সাদা মানে শ্বেতাঙ্গ রিপাবলিকান বর্ণবাদী দল, তারা কিন্তু অনেকে এই ভ্যাকসিন দেয়নি এবং মারা গেছে। আমি নাম বলবো না, আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, রিপাবলিকান পার্টির বিরাট ফাইন্যান্সিয়ার, আমার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ, যে আমার বাসায় যদি আমি না থাকি, আমার ফুলের বাগানে পানি দেওয়ার দরকার হলে সে এসে পানি দেবে। কিন্তু সে একটা খুব ঊর্ধ্বতন লোক, যার প্রাইভেট জেট আছে, সবকিছু আছে। তার মা মারা গেল, 90 ইয়ার্স ওল্ড মা মারা গেল, ভ্যাকসিন দিল। সে বেশ কয়েকবার ভুগেছে। সো যে দি পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, যে এই যে মানে আর কি, মানে কি বলবো, যে নিজে দিয়ে অন্যকে, অর্থাৎ মানুষকে প্রভাবিত করার ভালো একটা ক্ষমতা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের আছে। আমরা এই বিষয়গুলো বাইডেন বিষয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তার একটা
ধনন্তরী ব্যাপার হলো বর্ণবিদ্বেষ। আমরা একটা এটাই ছোট্ট তার বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আবারও আপনাদের দুজনের ফিরে বক্তব্য আসছি। শুনবো এই বিষয়ে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমরা জি, yes. আলোচনা করছিলাম, আমাদের আলোচনায় অতিথি হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার এবং আছেন এসএলএর ন্যাশনাল প্রেসিডেন্ট মাপ মেসবউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ট্রাম্পের নানা বিষয় আলোচনা করছিলাম, বলছিলাম যে বাইডেন বিষয়ে আলোচনা করব। ট্রাম্পের দুর্ঘটনার পর আজকেই প্রথমবারের মতো কোনো জনসভা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই জনসভাটি করেছেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল, যেটাকে বলা হচ্ছে NAACP, অর্থাৎ কালোদের একটি জনসভায় তিনি যোগ দিয়েছিলেন। স্বভাবতই সেখানে তিনি ভোট চেয়েছেন, তার পক্ষে সমর্থন চেয়েছেন। আমি একটু প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার আপনার কাছে জানতে চাই, সেটা হলো একটা সময় কালো এবং ব্রাউন তাদেরকে বলা হতো যে ডেমোক্রেটিক একটা ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু সাম্প্রতিক জরিপগুলো সেগুলো বলছে যে এইখানে ট্রাম্পের অবস্থাটাও বেশ এগিয়েছে। এবং আরও কিছু জরিপের কথা আপনাকে বলতে চাই যে ABC নিউজ এবং ওয়াশিংটন পোস্ট একটি সাম্প্রতিক সময় জরিপ করেছে, যেখানে ট্রাম্পকে তারা সব দিক থেকে এগিয়ে রাখছে। একই সাথে আজকে দ্য টাইমস একটা সবশেষ জরিপে দেখা যাচ্ছে 7টা সুইং স্টেটে ট্রাম্প এগিয়ে আছে। আমরা একটু ওয়াশিংটন পোস্ট এবং ABC নিউজের জরিপটা দেখে আসতে চাই, তারপর আপনার প্রশ্নের উত্তর নেব। 85% of the country thinks that Joe Biden right now is too old to be president. That is up sharply over the past year. প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার মন্তব্য জানতে চাই এইসব জরিপ বিষয়ে। সাম্প্রতিক সময় যে জরিপগুলো হচ্ছে সবগুলোতে তো বাইডেনকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে, তার তুলনায় ট্রাম্পের এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এখন এই প্রেক্ষিতে আসলে বাইডেন কি করবেন, ডেমোক্রেটরা কি করবেন বলে আপনার ধারণা? আমার জন্য মনে হয় যে ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বের ভেতর দুর্বলতা রয়েছে। কারণ যেখানে মানে মাত্র 3 মাসের একটু বেশি আছে নির্বাচনের, এর মধ্যে রিকভার করা অসম্ভব। বিশেষ করে বাইডেনের যে বয়স এবং তার যে তোতলানো এবং তার যে কথা মানে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা। কিন্তু আমি বলবো যে বাইডেন কিন্তু বেশ ভালো কাজ করেছিল এ পর্যন্ত। কিন্তু সে যদি একটা ভালো নেতা হয়, আমি আশা করব যে সে ভবিষ্যতের জনসাধারণের জন্য ইয়াং লিডারশিপের কাছে এই নেতৃত্বটাকে ছেড়ে দেবেন। এটাকে লেগাসি করি আমরা। হ্যাঁ, উনি যদি এটা না করে লোভের বশবর্তী হয়ে এই নির্বাচনে কন্টিনিউ করে এবং যদি বাই চান্স উনি হেরে যান, শুধু হারা না, সঙ্গে যদি কংগ্রেস এবং মানে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটরা হেরে যায়, তাহলে কিন্তু উনি শুধু নিজকে ক্ষতি করলেন না, উনি ডেমোক্রেটিক পার্টির 12টা বাজিয়ে গেলেন। এবং একই সাথে দেশের মানুষও সম্ভবত সাফার করতে হবে সবারও। মানে কারণটা কি, ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হয় এবং তার সঙ্গে যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট রিপাবলিকান হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য খবর আছে। এখানে ইমিগ্রেন্টরা সব মানে জেডি ভ্যান্সের যদি কথা শোনেন, হ্যাঁ, তার বন্ধু, তার ক্লাস মানে রুমমেট বলেছে যে এভরি জাক, দ্যাট দ্য কমেন্ট, আমি কোট আনকোট, জেডি ভ্যান্সের রুমমেট তার সম্পর্কে গতকালকের কমেন্ট, অ্যাংরি জাক। হ্যাঁ, কাজে এগুলো এরা মানে আমরা যারা বিদেশি, মানে আমরা যারা অন্য বর্ণের এবং যেখানে আমরা দেখছি যে রাইজিং রেসিজম, বিশেষ করে শ্বেতাঙ্গ বর্ণবাদ, এবং কিছুক্ষণ আগে যে আপনারা বলছিলেন, লক্ষ্য করে দেখেন তার কিন্তু ফেভারিটি 34%। লক্ষ্য করেছেন? হ্যাঁ, এই যে আপনি যে ডেটা দেখেন, জি জি, what does that mean? এই 34%, approximately 30% শ্বেতাঙ্গ ভোটাররা অতীতে বুকানের নামে এক ক্যান্ডিডেট ছিলেন রিপাবলিকান পার্টি। বুকানের এক্সট্রিমলি রাইট উইং বর্ণবাদী, তাকেও কিন্তু রিপাবলিকান প্রাইমারিতে সে 30 to 34% ভোট পেত। ওই লোকটা, এই গ্রুপটাই হলো কোর সাপোর্টার। কেন ডোনাল্ড ট্রাম্পকে এত এভাবে সমর্থন করার কারণ হলো যে এর আগের নির্বাচন যেটা সে উইন করেছিল, সেই হিলারি ক্লিন্টনের সঙ্গে সেই নির্বাচনের প্রথম ডিবেটে
সে বলছিল যে মেক্সিকানরা রেপিস্ট এবং তারা মার্ডার, আর মুসলমানরা বাজে, হ্যাঁ ইত্যাদি। সে খুব বর্ণবাদী স্টেটমেন্ট দিয়েছিল। তারপর সঙ্গে সঙ্গে বিভিন্ন নেটওয়ার্ক বলেছিল যে ট্রাম্পের মানে ক্যান্ডিডেসি ফিনিশ। কিন্তু জানেন আমরা যারা ছিলাম যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল ধরে, আমরা বললাম যে নো, এটাই সে ধনন্তরী মেডিসিন দিয়ে দিয়েছে। এমন ওই যে আমরা যে বাংলাদেশের সালসা বিক্রি করে না, হ্যাঁ, সব রোগ সারে এই সালসা বিক্রি করে দিত। আমি বলবো একটা ফর্মুলা নানাজন হয়তো ব্যবহার করছে, আমি জানি। মাহফুজ মেজবাহউদ্দিন, আপনি প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ারের সাথে এই বিষয়ে একমত হবেন না, আপনি এর আগেও এই বিষয়ে একমত হননি। এবং ট্রাম্প, জো বাইডেন সবশেষ গতকালকে এনবিসি নিউজকে যে ইন্টারভিউটি দিয়েছেন, 1-to-1 ইন্টারভিউ, তিনি বলেছেন যে 14 মিলিয়ন মানুষ আমাকে নমিনি হিসেবে ভোট দিয়েছে, তাই আমি তাদের কথাই শুনবো। অর্থাৎ আপনি একেবারেই সংক্ষেপে আপনার অবস্থানটা পরিষ্কার করুন। জি, সংক্ষেপে বলার আগে আমি এখানে আসবো, কিন্তু আসলে আপনারা শুরু করছিলেন কনভেনশনে। প্রথম দিনের কনভেনশনে তাদের থিম ছিল নো মোর লেবার ইউনিয়ন আমেরিকা, পাবলিক অর প্রাইভেট, কেমন? যার জন্য টিম মিস্টার লোকাল প্রেসিডেন্ট শিকাগো থেকে এসে উনি এই প্রথম কোন লেবার লিডার স্পিচ করছে ইন এনি কনভেনশন। সো দ্যাট অ্যালোন ইন গেছে। এখন কেন? সেটা হচ্ছে রিপাবলিকানের তাদের যে প্রজেক্ট 2025, এখানে আছে যে ডিসমেন্টাল অল ইউনিয়নস, এবং তাদের রিপাবলিকান গভর্নরদের হাতে এখন 28টা স্টেট। এই 28টা স্টেটে প্রত্যেকটা স্টেটে তারা আইন পাস করছে রাইট টু ওয়ার্ক স্টেট। এই রাইট টু ওয়ার্ক স্টেট আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট, তারা বোঝা উচিত। রাইট টু ওয়ার্ক স্টেট মিনস নো রাইট ফর ওয়ার্কার্স। ইউ ক্যান কাম ইন দি মর্নিং, by 5 p.m. before you go home, they can give you the red slip. That is called right to work. Same thing. On the second of their convention, they are already decided, and they are still talking. Tonight they'll be talking after 11 o'clock. All undocumented immigrant, 12 million of them, plus 10 million came recently in the border, 22 million, plus another 5 million came in different way. Student, these, that, so and so. So all these 27 million, they want to get rid of in their next 4 years. At the same time, cut the Medicaid, Medicare, stop Obamacare. What that means? 43 million American, out of them 32 million now have Obamacare. গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছেন এবং এই আলোচনাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা যদি বিস্তারিত, আমাদের হাতে সময় থাকতো হয়তো আমরা বিস্তারিত শুনে নিতাম। কিন্তু আমি বাইডেন, ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বাইডেনের বিষয়টি জানতে চাচ্ছিলাম। সেই বিষয়ে আপনি সংক্ষেপে বললে আমি আরেকটি প্রসঙ্গে যাব। ইলেকশন 112 দিন বাকি। এই 112 দিনের ভিতরে ডেমোক্রেটিক পার্টির 4800 ডেলিগেট, every delegate belongs to Biden. Biden is the only one who can hand over the delegate. Nobody else. Party cannot do it. Nobody else cannot do it. So, আমরা যারা ডেমোক্রেট সাপোর্ট করি কিংবা মনে করি যে আমেরিকার ফিউচার নির্ভর করে ডেমোক্রেটিক পার্টির উপরে, আমাদের বাংলাদেশিদের, আমাদের সাউথ এশিয়ানদের লাইভলিহুড নির্ভর করে ডেমোক্রেটিক পার্টির উপরে, তাদের উচিত শুধুমাত্র হাউ টু মেক ইলেক্ট ডেমোক্রেটিক পার্টি নেক্সট 112 days. Whoever is the candidate, if it is Biden, we will vote for him. আপনার মেসেজটি পরিষ্কার। যদিও আজকে ডেমোক্রেটিক 20 জন কংগ্রেসম্যান ডিএনসি কে চিঠি দিয়ে বলেছেন যাতে এটি আসলে একক প্রার্থী হিসেবে বাইডেনকে দেয়া না হয়, সেটি দিয়েছে। কিন্তু আমরা এই প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। একবারে ছোট করে আমি মাহফুজ মেজবাহউদ্দিন আপনার কাছে জানতে চাই, সেটা হলো আন্তর্জাতিক খবরে যদি আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি, তাহলে বাংলাদেশে কোটা আন্দোলন চলছে, যেটি নিয়ে পুরো দেশ উত্তাল। আপনি হয়তো ফলো করার সুযোগ পেয়েছেন। আপনার কাছে কি মনে হয় এতদিন পরে এসে কোটা কতটা যৌক্তিক, কিংবা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই বা কতটা যৌক্তিক? At the same time, আমাদের দেশে যখনই কোনো বিষয়ের উপরে একটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের কারণের দিকে না তাকাইয়া সমস্ত বিদ্যাপীঠগুলি বন্ধ করে দেওয়া, ইউনিভার্সিটিগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, পরীক্ষাগুলি বন্ধ করে দেওয়া। এই একটা সার্কুলেশন আমাদের দেশে খুব তাড়াতাড়ি আমাদের নেতা নেত্রীরা গ্রহণ করতে পারেন এবং তারা সেটা ইমপ্লিমেন্ট করেন। কিন্তু সাবজেক্টটা হইল কোটা সিস্টেম। আজকে 20 বছর আমরা শুনতেছি বাংলাদেশের চাকরি পাইতে হইলে আপনি কোন একটা পার্টিকুলার দলের সাথে জড়িত থাকতে হবে। আপনি যেইভাবে থাকলে তারা মনে করে যে আপনি তাদের শত্রু না, তাহলে আপনার জব হবে চাকরির জব। I think quota system was the solution of that.
এখন সেটাকে যদি ডিসমেন্টেল করতে হয়, যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে ঢাকা শহরে আসে বা বড় বড় শহরগুলিতে যায়, তারা আশা করে একটি জব, সেই জবটাই যদি এইভাবে নির্দিষ্ট আকারে না পাওয়া যায়, তাহলে বাংলাদেশে জব পাওয়াই কঠিন। লক্ষ লক্ষ বেকার রিক্সা চালায়, ট্যাক্সি চালায়। আমি মনে করি এই আন্দোলনের সাথে সমবেদনা জানিয়ে সরকারকে রিকোয়েস্ট করব যে এটাকে সমাধান করা। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। আপনার কাছে লাস্ট 30 সেকেন্ডে আমরা একটু শুনতে চাই, আপনি এই আন্দোলনটাকে কিভাবে দেখছেন? আপনি একজন শিক্ষাবিদ বটে। না, আমার যেন মনে হচ্ছে যে আমি সাম্প্রতিক যেটা দেখলাম যে মানে সর্বস্তরের ছাত্ররা প্রায় জয়েন করছে এই আন্দোলনে, এবং এটা আমার মনে হচ্ছে তাদের মনের কথা। কারণ আমি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমি দারুণ প্রাউড। তারা হলো জাতির সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত। কিন্তু এর মানে আমরা জানি যে এই লিস্ট বারবার পরিবর্তন হয়। অনেক ফালতু লোকজন যারা 9 বছর বয়স মুক্তিযুদ্ধের সময়, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। 10 years old সে বীর মুক্তিযোদ্ধা, এবং তার নাতিরা এখন এই কোটায় ঢুকে যাচ্ছে। 30%। ইমাজিন, বাংলাদেশে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছি তখন কি 30% মুক্তিযোদ্ধা ছিল? বলুন না, কত লক্ষ ছিল, কয়জন ছিল? কাজে এটা একটা ফালতু নাম, এবং এটা সরকারের বোঝা উচিত। এবং মানে দেশে যে উন্নতি হয়েছে, আমি সম্প্রতি গিয়েছিলাম, ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যতে দারুণ উন্নয়ন হয়েছে। কাজে আমি মনে করি যে এমনি উন্নয়নকারী একটা সরকার সে ছাত্রদের এই দাবিটাকে খুব মানে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, দমন পীড়নের মাধ্যমে না গিয়ে নিঃসন্দেহে আলোচনা একটা সুষ্ঠু সমাধান নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। গুন্ডা না লাগিয়ে, ছাত্রদেরকে হত্যা না করে, বসে আলোচনা করে এটা সলভ করা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং দর্শক যারা আপনারা এতক্ষণ দেখছিলেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।